আকাশটার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিবারণ মুখ বেজার করে বলল, কর্তা, আজ তো বৃষ্টি হবে বলে মনে হচ্ছে গো, জল ধরাতেই হবে। থেলো হুঁকোটা একপাশে নামিয়ে রেখে বৃদ্ধ তারিণী মুখুজ্জে খক খক করে কিছুক্ষণ কাশলেন। তারপর একদলা কফ দালানের নিচে ফেলে খিঁকিয়ে উঠলেন। বৃষ্টি হলে টোকা মাথায় দিয়ে জল দাঁড়াবি না আরামজাদা? ইস, লবাব পুত্তুর এসেছেন আবার। বলি, বৃষ্টির জল জমলে নালা কেটে গঙ্গায় নামাতে হবে না? পশ্চিমে চরে একেই আল থেকে আটাঙ্গুল উঁচু, জল জমে ধানগুলো হেজে গেলে কি তোর শ্বশুর এসে ক্ষতিপূরণ দিয়ে যাবে? মাথাটা একেই ধরে আছে, আমাকে বেশি বকাস নে। বলি, ওর আগরি বেলের পানা আনতে কি বিলেত চলে গেলে নাকি রে উনুনমুখীর ব্যাটা? শেষ কথাটা অন্দরমহলের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে তারিণী মুখুজ্জে মুখ ফিরিয়ে দেখলেন নিবারণ তখনও ঠায় দাঁড়িয়ে ডান পায়ের নখ দিয়ে উঠোনে আঁকিবুকি কাটছে। নিবারণের স্পর্ধা দেখে তারিণী অবাক হয়ে গেলেন, কিন্তু মাথার ব্যথাটা এতটাই বেড়ে উঠেছে যে গলা ফাটিয়ে চিৎকারও করে উঠতে পারলেন না। লম্ফনোদ্যত বাঘের মতো ভারী চাপা গলায় তিনি বলে উঠলেন, যাবি নে, তাই তো? নিবারণ এবার কাতর কণ্ঠে বলে উঠল, কর্তা, পশ্চিমের চরে রেতের বেলায় আমি যাব না। কি সব কয় লোকে, তাও আবার গা ঘেঁষে উদ্ধরণপুরের শ্মশান। ওই আপনার হুকুর মতো শীতে জ্বলছে তো জ্বলছেই, তার উপর আবার। শ্মশানের ঘটনাটা তারিণী নিজেও শোনেননি এমন নয়। বুঝলেন, ভয় পাওয়ার নিবারণের ওপরে চোটপাট করলে সে একেবারেই বেঁকে বসবে। একটু ভেবে তিনি গলা খাকারি দিয়ে বললেন, আর শোন না, আর শ্মশানের দিকে না গেলেই তো হলো। আর তোকে কি একা পাঠাচ্ছি? 2-3 জনকে সঙ্গে নিয়ে যাস। তেনারা তেনাদের মতন থাকবে আর তোরা তোদের মতো। মুখোমুখি পড়তে হবে কে বলেছে? আরে শোন না। চোখে একটা জলজলে আলোর ঢেউ উঠল তারিণীর। এই বর্ষাটা কাটিয়ে দে, প্রত্যেককে 2 কাঠা ধান দেব, আর ফলারে এই ঘন দুধ, চাপা কলা, খই। খেয়েছিস বাপের জন্য ছোট লোকের বাচ্চা? নিবারণ তখনও আকাশটার দিকে দেখছিল। কালো মেঘ নয়, যেন পচা ডিমের কুসুম রঙের মেঘে একটু একটু করে কালি ধরছে। আজ বোধহয় সারা রাত এমনই গুমোট থাকবে। বৃষ্টি হয়তো ভোর রাতে নামবে কিংবা সকালে। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। গরজ বড় বালাই। অসন্তুষ্ট গলায় সে বলে উঠল, ধেনো লাগবে 1 বোতল। আর কে যাবে সঙ্গে? নিবারণ যখন 2 জন ঠিকে মুনিশ নিয়ে পশ্চিমের চরে পৌঁছল, তখন ঘোলাটে মেঘের মুখ থেকে সন্ধ্যা নেমেছে। পূর্বে শুধু কুলকুল করে বয়ে চলা গঙ্গার শব্দ শোনা যায়, কিন্তু জল দেখা যায় না। দক্ষিণে উদ্ধারণপুরের বিরাট শ্মশান থেকে থেকে ক্ষীণ হরিধ্বনি ভেসে আসছে। শ্মশানে মরা এসেছে। মনটাকে জোর করে অন্যদিকে ঘুরিয়ে নিতে কোমর থেকে ধেনু মদের বোতলটা হাতে নিল নিবারণ। ঢকঢক করে কিছুটা তরল গলা দিয়ে নামতে মনের অস্বস্তি ভাবটা অনেকটাই কমে গেল তার। বোতলটা বাকি 2 জনকে দিয়ে এগিয়ে গিয়ে জলসেচের জন্য নদীর পার বরাবর রাখা ডোঙাটার দিকে এগিয়ে গেল সে। ওই ডোঙাটি করেই জল নদী থেকে তুলে এনে গড়িয়ে দেওয়া হবে ধানের জমিতে। নদীর উত্তর বাঁকে আকাশের গায়ে খুব ক্ষীণ হলদেটে বিদ্যুতের রেখা দেখা যায়। ডিঙিটার বাঁধনগুলো ভালো করে দেখে নিতে নিতে নিবারণ বিড়বিড় করতে থাকে, বিষ নেই, কুলোপানা চক্কর। কোথায় পড়ে রয়েছে জলঝড় ঝিলখানিখানা দেখো না, যেন দাঁত মেলে রয়েছে গোখুরের ব্যাটা। ডোঙার ছুঁচলো মাথাটা টেনে নদীর জলে নামাতে নামাতে নিবারণ শ্মশানের দিক থেকে ভেসে আসা প্রবল হরিধ্বনি শুনতে পেল, আর তার সাথে কাঁশি আর করতালের সঙ্গত। শ্মশানের চিতা জ্বলে উঠেছে। সেদিকে করো জোরে একটা প্রণাম করে ডিঙিটার দিকে ফিরতেই
নিবারণ এক মুহূর্তের মধ্যেই পাথর হয়ে গেল। উত্তর দিগন্তে আবার বিদ্যুৎ চমকালো। তার কিছুটা ডান দিক ঘেঁষে শ্মশানের একটা ঘাট রয়েছে, আর সেই ঘাটের ঠিক কিনারায় একটা অন্ধকারে ঢাকা মূর্তি জলের মধ্যে হাত দিয়ে কিছু একটা করছে, আর পরক্ষণেই ছুটে যাচ্ছে শ্মশানের দিকে, কিন্তু আবার কিছু দূর গিয়ে ফিরে আসছে জলের কাছে। জলের মধ্যে তার খলবলের শব্দ শোনা যাচ্ছে, আর শোনা যাচ্ছে রাগের একটা চাপা গজরানি। চিঁচিগুলোর ডাক অনেক আগেই থেমে গিয়েছে। গঙ্গার কুলকুল ধ্বনি মনে হচ্ছে কোনো অতিপ্রাকৃত জীব যেন খলখল করে হেসে চলেছে। অবয়বটার মধ্যে দুটো হলদে আলোর বিন্দু জ্বলে উঠতেই নিবারণ ডুকরে কেঁদে উঠল। সাথে সাথেই বাকি দুজনও ছুটে এলো সেখানে। তিনজনেই বুঝতে পারল ওটা এখন নিবারণদের দিকেই তাকিয়ে থমকে রয়েছে। হঠাৎ তাদের শব্দ শুনে অন্ধকারে স্তূপটা ছুটে এলো নিবারণদের দিকে। কাছে আসতেই তার প্রকৃত রূপ আরো স্পষ্ট করে বোঝা গেল। মানুষের মতো দুটো হাত দুটো পা বোঝা যায় ঠিকই, কিন্তু শরীরের বাকি অংশে যেন মাংসের তাল যেমন খুশি বসিয়ে দেওয়া হয়েছে। একটা কাঁধ অনেকটা উঁচু, আর অন্য কাঁধ প্রায় কঙ্কালসার। মুখ, চোখ, নাক, ঠোঁট কিছুই আলাদা করে বোঝা যাচ্ছে না। গর্জন করতে করতে অদ্ভুতভাবে থপথপ করে পা ফেলে সেটা এগিয়ে এলো নিবারণদের দিকে। তারপর কিছুক্ষণ তার হলুদ চোখ মেলে তাকিয়ে রইল। তারপর প্রবল এক টানে ডোঙাটার দড়ি দড়া ছিঁড়ে ফেলল সেটা। একটা চাপা উল্লাসের গোঙানি বেরিয়ে এলো জিপটার গলা থেকে। সেই একইভাবে থপথপ করতে করতে এবার জলের মধ্যে নেমে গেল সেটা। ডোঙাটাকে জলে ভর্তি করে এক প্রচণ্ড শক্তিতে সেটাকে কাঁধে তুলে নিল আর ছুটে গেল শ্মশানের দিকে, যেখানে সবে মাত্র জ্বলে উঠেছে চিতা। নিবারণরা কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিল কিছুই মনে নেই। সম্বিত ফিরল শ্মশান যাত্রীদের সম্মিলিত ভয়ার্ত চিৎকারে। অনেক অনেক মানুষ একত্রে পরিত্রাহী চিৎকার করছে। মন্ত্রমুগ্ধের মতো নিবারণ চাষজমিয়ার শ্মশানের সীমানায় গিয়ে দাঁড়ালো। জ্বলন্ত চিতার আলোতে দেখতে পেল একটা কিম্ভূত কিমাকার মাংসের স্তূপ ডোঙার জল ঢেলে দিচ্ছে চিতার উপর। তারপর আবার ছুটে যাচ্ছে নদীর দিকে। বেশ কয়েকবার এইভাবে জল ঢালার পর যখন চিতার আগুন প্রায় নিভু নিভু হয়ে এলো, ডোঙাটাকে একপাশে ছুঁড়ে ফেলে দিল পিশাচটা। তারপর জ্বলন্ত কাঠের ভেতর থেকে টেনে বের করে আনলো অর্ধদগ্ধ মৃতদেহটা। মাথার উপর আবার ঝলসে উঠল বিদ্যুৎ। সেই দিকে ভ্রুক্ষেপ না করে পিশাচটা বসে পড়ল আধপোড়া মৃতদেহটাকে সামনে রেখে। কোনো দিকে না তাকিয়ে মুখ টুপিয়ে দিল ঝলসানো মাংসের স্তূপে। নিবারণের বাকশক্তি রোধ হয়ে গিয়েছিল। সে শুধু অনুভব করতে পারল তার ডান হাত ধরে চাষি দুটো ছুটে চলেছে গ্রামের দিকে। তার চোখের সামনে দুলে দুলে ভেসে উঠছে উদ্ধারণপুরের শ্মশান, কালীবর্ণ গঙ্গার ধারা, বাঁশঝাড়, ধান জমি। তারপর সব হঠাৎ রূপ দিল নিকষ কালো অন্ধকারে। শুধু গভীর সুপ্তির মধ্যেও দুটো দীপ্তিমান হলুদ বিন্দু জ্বলে রইল অশনির সংকেতের মতো। উঠোন থেকে রাস্তায় পড়ার মুখেই পিছু ডাক শুনলেন হরিহর চক্রবর্তী। গৃহিণী সাধনা দেবী দুর্বল অসুস্থ গলায় বলে উঠলেন, এই অবেলায় ধুতি জুতো পরে চললে কোথায়? এই কুলক্ষণগুলি খুব মানেন হরিহর বাবু। পিছু ডাক, বিড়ালের রাস্তা কাটা, কিছুতেই দূর কিছু হবে না বলে উড়িয়ে দিতে পারেন না।
ঊর্ধ্বতন 5 পুরুষের শাক্ত পরিবার তাদের। প্রপিতামহ কালিদাস চক্রবর্তী ছিলেন নাম করা তান্ত্রিক। উদ্ধারণপুরের ঘাটে তার পঞ্চমুণ্ডির আসন আজও দেখা যায়। পরিবারের গৃহদেবতা আর কেউ নন, স্বয়ং কালরাত্রি রূপিণী মহাকালী। শত্রুর যে সকল শিথিল আচার আচরণের সুযোগ নিয়ে তার পূর্বপুরুষ মারণ উচাটন প্রয়োগ করে এসেছেন, সেই সকল শিথিলতা নিজের জীবনে পারদ পক্ষেও ঘটতে দেন না। তাই যাত্রার শুরুতেই গৃহিণীর ডাকে মেজাজটা খিচড়ে গেল তার। তবে অসুস্থ গৃহিণীর কাতর মুখখানি চোখে পড়তেই রাগটা সামলে নিলেন। ধীর পায়ে এসে বারান্দার পাশটিতে বসে পড়লেন। সাধনাও বুঝতে পেরেছিলেন যে তিনি কি ভুল করেছেন। 40 বছরের সংসারে তিনি বেশ বুঝেছেন লোকটির বিশ্বাস অবিশ্বাসগুলো, যথাসম্ভব মেনেও চলেন। তবে আজকের দিনটাই এমন যে এমন সব ভুল হয়ে যাওয়ার মতোই। দুপুর থেকে একটা জোলো হাওয়া বইছে গঙ্গার দিক থেকে। রোদ পুরো নিভে যায়নি, তবু জোরালো ভাবটা এখন আর নেই। উঠোনের বড় নারকেল গাছটার মাথা দুটো দুলছে, আর ওখানেই যা একটু রোদের দেখা মেলে। অপেক্ষাকৃত নিচু আম জাম কাঁঠালের মাথা পার হয়ে সূর্যের আলোটুকু যেন খুব কষ্টে চুঁইয়ে নামছে নিচে। বুড়ো বুড়িরা বলেন এমন কালচে রঙের রোদ নাকি একেবারে ভালো নয়। এদিকে দুদিন থেকে সাধনার শরীরটাও একেবারে ভালো যাচ্ছে না। তার উপর গরুটাও পা মুচড়ে পড়ে রয়েছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। গত মাস থেকে ছেলেটাও রয়েছে দুবাই, বউটা ঘরে একা। তবুও সাধনার কিছুই মনে হতো না, যদি আবহাওয়াটা একটু ভালো থাকতো। আজ যেতেই হবে। এই হাওয়া বাতাস, গরুটা, বউটা, আমার কথা নাই বা ভাবলে? কাল চতুর্দশী খেয়াল আছে তোমাদের? লাল চন্দন ধূপ কিছু আছে ঘরে? যিনি চালাচ্ছেন তার কথাই ভুলে বসে আছেন সবাই। কি আশ্চর্য! সকালে গেলেও তো হয়, বাড়িতে এই অবস্থা। চক্রবর্তী আর কথা বাড়ালেন না। মা ব্রহ্মময়ীর নাম জপ করতে করতে পথের দিকে এগোলেন। আর কেউ পিছু ডাকল না। কিন্তু চক্রবর্তীর মনে হলো বাড়ির দিক থেকে একটা প্রচণ্ড ঝড়ের শব্দ ভেসে আসছে। চারিদিকে হাওয়া বইছে বটে, তবে এমন শব্দ হওয়ার তো কথা না। একটু ভালো করে কান পাতলেন, না, শব্দটা অবশ্য আর শোনা গেল না। নিজেরই কানের ভুল ভেবে নিয়ে চক্রবর্তী উদ্ধারণপুর ফেরিঘাটের দিকে পা বাড়ালেন। ঘাটে এসে চক্রবর্তী দেখলেন পাড়াপাড়ের লোক আজ খুব কম। 4-5টা মজুর কাটোয়া অথবা দাঁইহাট থেকে রোজ এদিকে দিনমজুরি করতে আসে, শুধু তারাই রয়েছে। নৌকার ঠিক মাঝামাঝি জড়সড় হয়ে বসে রয়েছে তারিণী মুখুজ্জের বাঁধা মুনিশ নিবারণ। হাঁটু দুটো মুখের কাছে তুলে চুপ করে বসে রয়েছে, ঠিক যেন একটা ডানা ভাঙা বকের মতো লাগছে তাকে। হরিহর নিতাইয়ের পাশটিতেই বসেছিলেন। নৌকার ইঞ্জিনটা চালু করে নিতাই হাল ধরে থিতু হয়ে বসল। গলা নামিয়ে বলল, মেয়েটারই দুপুর থেকে খুঁজে পাচ্ছি নি ঠাকুর মশাই। চক্রবর্তী অবাক হয়ে গেলেন। বলো কি? সে তো ভালো করে চলতেও পারে না। তাই তো বলছি, ওর মা বলছিল সকাল থেকে 2বার করেই বাড়ি থেকে রাস্তা অবধি চলে গিয়েছিল। বিকেলের দিকে সে মুদিখানা থেকে ফিরে দেখে মেয়ে কোথাও নাই। চক্রবর্তী খিঁকিয়ে উঠলেন। আচ্ছা, মুক্ত হয়ে হ্যাঁ, থানায় না গিয়ে নাও ভাসালে যে বড়। এরা তাইলে কি করে ফিরতো ঠাকুর মশাই? এই তো বাজার থেকে ঘরে ফিরবে, তারপর হাঁড়ি চড়বে ওদের। তারপর ওই নিবারণ, ওর বাড়ি তো আবার দাঁইহাট অগ্রদ্বীপের মাঝামাঝি। ট্রেন ছাড়া তো উপায়ও নাই। আর শোনে না, কাটোয়ার দিকেই তো যাচ্ছি, আপনিও সঙ্গে রয়েছেন।
একবার না হয় কাটোয়া থানায় ঘুরেই আসবো, কি বলেন? চক্রবর্তী ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন নিতাইয়ের দিকে। তারপর নরম গলায় বললেন, কিন্তু বাবা, কাটোয়া থানায় তো কেস নেবে না। আমরা পড়ি হলাম গিয়ে তোমার ওই কেতু গ্রামের 2 নম্বর থানার ভেতরে। ইস, তুমি কি যে ভুল করলে! আর ভুল? ও মেয়েরে তো মা অর্ধেক নিয়েই রেখেছেন, গেলেই বা কি। চক্রবর্তী এবার সত্যি খুব রেগে গেলেন। কি যা তা বলছো নি তাই? মা আমাদের শুধু দিয়েই যান, কিছুই নেন না। পাগলি তোমার শুধু 4টি ফুল, চন্দন আর নিরাসক্ত ভক্তি পেলেই খুশি। ও তোমার মেয়ে তুমি পেয়ে যাবে। কাটোয়া নগরীর আলোকময় নদীঘাট ক্রমে এগিয়ে আসতে লাগল। নিতাইয়ের চোখে সে আলো যেন আরো আরো উজ্জ্বল হয়ে ধরা পড়ছে। চক্রবর্তীর কথায় তার মনের আশা উঠেছে কিছুটা। এক হাঁটু ধুলো নিয়ে চাষি মানুষগুলো নেমে গেল। নিবারণ সময় নিল। তার মধ্যে স্পষ্ট একটা ঘোর লাগা কাজ করছে। নিবারণ যেন হঠাৎ ঘুম ভেঙে উঠল। সে ধীর পায়ে পিছু ফিরে তাকাতে তাকাতে নেমে যাওয়ার পরেও চক্রবর্তী কিছুক্ষণ বসে রইলেন। পশ্চিমে অজয়ের ধারাটি রক্তিম হয়ে রয়েছে এখনো, আর এদিকে ভাগীরথীর জলে আধার ঘনিয়েছে। নিতাইয়ের কাঁধে হাত রেখে চক্রবর্তী বললেন, তুমি মিনিট 20 দাঁড়াও কেমন, আমার এই ঘাটের বাজারেই কাজ। নিতাই দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ আর একা ফেরার সাহস নেই ঠাকুর মশাই, আপনি আসুন, তারপরেই না হয় যাব। শ্রাবণের এই ঝোড়ো সন্ধ্যায় আর কেউ উদ্ধারণপুরমুখী হবে বলে তো মনে হয় না। নিতাইকে বেশিক্ষণ বসিয়ে রাখা অন্যায় হবে। এইসব ভাবতে ভাবতে চক্রবর্তী ঘাটবাজারের দিকে এগিয়ে গেল। জনার্দন সামন্ত 3 পুরুষ ধরে পূজা সামগ্রীর ব্যবসা করে আসছে। চক্রবর্তী তাদের বাঁধা খদ্দের। দূর থেকে তাকে আসতে দেখেই জনার্দনের মুখে হাসি ফুটল। হাত জোর করে বলে উঠল, আপনাকে দেখে হিংসা হয় ঠাকুর মশাই। চক্রবর্তী পুজো সামগ্রীর তালিকা পকেট থেকে বের করতে করতে বললেন, ও মা, কেন হে সামন্ত, আমার নামে লটারি লেগেছে নাকি? হ্যাঁ? সামন্ত দুহাত কানে দিয়ে বলল, টাকা পয়সা আপনার মোহ আছে এ কথা মনে আনলেও সব অংশে ধ্বংস হব যে ঠাকুর মশাই। আসলে এমন নিবিড় করে ব্রহ্মময়ীকে পেয়েছেন, দুর্যোগ উপেক্ষা করেও চতুর্দশীর উপাচার খরিদ করতে চলে এসেছেন। এমন নিবেদন আমাদের কোথায়? অন্যদিন হলে চক্রবর্তী বসে যেতেন, 2-10টা কথা বলতেন, কিন্তু আজ মনের মধ্যে বারবার নিতাইয়ের করুণ মুখটা ভেসে উঠছে। তিনি মাথা নেড়ে বললেন, যাক, তুমি একটু তাড়াতাড়ি করো কেমন। নিতাইয়ের মেয়েটা আজ আবার কোন দিকে চলে গিয়েছে কাউকে না বলে। তাড়াতাড়ি ফিরতে হবে। সামন্ত আশ্চর্য হলো। নিতাই বলতে আপনাদের গ্রামের সেই নৌকাওয়ালা? কিন্তু তার মেয়ের যে বলেছিলেন জন্ম থেকেই রোগ, বিরাট দেহ নিয়ে পায়খানা বাথরুম অবধি করতে পারে না, সে কোথাও যায় কি করে? পূজার সামগ্রী বাঁধা হয়ে গিয়েছিল। দাম মিটিয়ে চক্রবর্তী বললেন, সেইটাই তো আশ্চর্য লাগছে। দেখি, কাল একবার থানার দিকে যেতে হবে, রাতের মধ্যে যদি হদিশ না মেলে। মায়ের কাছে একবার বলবেন না? চক্রবর্তী চমকে উঠলেন। তারপর কোনো উত্তর না দিয়ে সামন্তের দোকান ছেড়ে ঘাটের দিকে দ্রুত পদে এগিয়ে গেলেন। ঘাটের ঠিক আগের মোড়টা সরু গলির শেষ প্রান্তে। আলো নেই বললেই চলে এদিকটায়। দুদিকে প্রাচীন বাড়ির ছোট ইটের লাল দেওয়াল। আনমনে হাঁটছিলেন চক্রবর্তী, হঠাৎ দেওয়ালের পাশে জমে থাকা অন্ধকার থেকে একটা লোক খুব নিচু গলায় বলে উঠল, ও ঠাউর! চক্রবর্তীর হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠেছিল। কে?
লোকটাকে চেনার পর একটু একটু করে হৃদস্পন্দন স্বাভাবিক হতে লাগলো। একটু আগেই সে চক্রবর্তীর সঙ্গে একই নৌকায় চড়ে নদী পার হয়েছে। তারিণী মুখুজ্জেদের বাঁধা কৃষক নিবারণ। যতটা সম্ভব স্বাভাবিক থেকে চক্রবর্তী বলে উঠলেন, ও কি ব্যাপার নিবারণ, তুই বাড়ি যাসনি? না ঠাকুর, তোমার জন্যই দাঁড়াইছিলাম। কেন রে, কিছু বলবি নাকি? নিবারণ হাঁ করে কিছু বলতে গিয়েও থেমে গেল কয়েকবার। তারপর কেটে কেটে বলল, ঠাকুর, ওদিকে থায় গো ঠাকুর। চক্রবর্তীর সময় এদিকে বয়ে যায়, ওদিকে নিতাই বসে আছে ওর পথ চেয়ে। বিরক্ত হয়ে চলে আসছিলেন, কিন্তু এই সময় নিবারণ একদমে বলে ফেলল, শ্মশানের দিকে থায় গো ঠাকুর। মরা পুরানো হয়ে গেলে সীতায় সীতায় ঘোরে। চক্রবর্তী চমকে উঠলেন। ঘোরে? কে ঘোরে? নিবারণ চোখ বড় বড় করে বলল, আমি জানি না গো ঠাকুর। রাতে ধানের জল ধরানো ডবল মজুরি, তাও আমরা আর যাই না। ওরে বাবা, কার কথা বলছিস সেটা তো পরিষ্কার করে বল। নিবারণ খুব কাছে এগিয়ে এলো তারপর হাত নেড়ে বলল, ও যে কি বা কে তা জানি না। কুকুর বিড়ালের মাংস খায়, হাত পোড়া মরার দেহ চুরি করে খায়। আমি একবার সামনাসামনি পড়ে গিয়েছিলাম গো ঠাকুর। কি করেছে বেঁচে ফিরছি গোবিন্দই জানে। লোকটার মুখ থেকে পচাইয়ের গন্ধ বেরিয়ে আসছে ভকভক করে। নাকে হাত দিয়ে চক্রবর্তী ধমকে উঠলেন, দূর হ নেশাখোর। সভয়ে পিছিয়ে গেল নিবারণ। চক্রবর্তী চলে আসছিলেন, কিন্তু পিছন থেকে নিবারণের অস্পষ্ট গলা ভেসে এলো, আমি নেশা করেছি গো ঠাকুর, তাও বিশ্বাস করো ওখানে ঘোরে গো ঠাকুর। সীতায় সীতায় ঘোরে। ওদিকে রাত বিরেতে নিতাইয়ের মেয়েকে খুঁজতে কিন্তু যেও না গো ঠাকুর। নিতাইরেও যেতে দিও না। ঘাটের কাছে পৌঁছতেই চক্রবর্তীর বুকটা ধক করে উঠল। নিতাই ঘাড় গুজে বসে আছে নৌকোর মধ্যে, আর তার মাথার ঠিক সোজাসুজি অন্য পারে জ্বলে উঠেছে শ্মশান ভূমির চিতা। হঠাৎ দেখলে মনে হয় সেই আগুনের লেলিহান শিখা বুঝি নিতাইয়ের মাথা থেকে উঠে আসছে। কেন জানি এক লহমায় চক্রবর্তীর মনের মধ্যে খেলে গেল তার পরিবারের সবকটা দৃশ্য। পা ভাঙা গরু, অসুস্থ স্ত্রী, শূন্য ঘরে দীর্ঘশ্বাস ফেলে থাকা পুত্রবধূ, বাড়ি ছাড়ার মুহূর্তে কানে ভেসে আসা শোঁ শব্দ। নৌকোর কাছে এসে চক্রবর্তী নিতাইকে জাগালেন। সে ধর্মা করে উঠে বসল। মা, মা তুই এইছিস মা? তারপরই চক্রবর্তীর মুখের দিকে কিছুক্ষণ বিহ্বল হয়ে তাকিয়ে থেকে বলল, ঠাকুর মশাই আপনি? নৌকার ইঞ্জিন চালু করে নিতাই আবার কেমন যেন ঝিমিয়ে পড়ল। মাঝ নদীতে নৌকো পৌঁছতেই হাওয়া বন্ধ হয়ে প্রবল বৃষ্টি এলো। নিতাইয়ের বিশেষ হেলদোল বোঝা গেল না। সে ভিজতে লাগলো পাথরের মূর্তির মতো। চক্রবর্তী দেখলেন উদ্ধারণপুরের শ্মশানে চিতার আগুন দপ করে নিভে গেল। ঘাটে নৌকো মারতে মারতে নিতাই বলল, আপনি এগোন ঠাকুর মশাই, আমি একটু ওই বোনের বাড়ি ঘুরে আসি এনায়েতপুরের দিকটায়। চক্রবর্তী ছাতার আড়ালে শামুপ্রিয়ার মাথা বাঁচিয়ে দাঁড়িয়েছিলেন। বৃষ্টির চড়বড় শব্দে অর্ধেক কথা শোনা যায় না, শুধু এনায়েতপুর শব্দটা আন্দাজ করে চেঁচিয়ে বললেন,
নিতাই, বৃষ্টির মধ্যে এতখানা আবার যাবে? বলি কাল গেলে হয় না? নিতাই দৌড়ে ঘাট বেয়ে উঠে যেতে যেতে বলল, না ঠাকুর মশাই, মেয়ের মা আমারে ঘরে ঢুকতে দিবেনি, আমি আসি কেমন। নিতাইয়ের বাকি কথা বৃষ্টির প্রচণ্ড শব্দে ডুবে গেল। চক্রবর্তী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উঁচু রাস্তার দিকে চলতে শুরু করলেন। আজকের রাতটা যেন এই পৃথিবীর রাত নয়। গাছের মাথায় মাথায় দমকা বাতাস ছুটে বেড়াচ্ছে ক্ষুধার্ত রাক্ষসীর মতো। ছিটকে পড়ছে ভাঙা ডালপালা, শূন্য পাখির বাসা। এ বাতাসের গোঙানি আর বৃষ্টির শব্দ শুনে মনে হয় উদ্ধারণপুরের মানবাত্মা যেন থেকে থেকে ডুকরে কেঁদে উঠছে। ছড়িয়ে চলেছে অনবরত তার চোখের জল। মা, মাগো, হে ব্রহ্মময়ী মা, রক্ষা করো। আকুল আরতি বেরিয়ে এলো চক্রবর্তীর গলা থেকে। গলার পৈতেটা শক্ত করে ধরে তিনি খুব সাবধানে পিচ্ছিল খাড়াই পথে উঠতে লাগলেন। বাতাসের ঝাপটায় বেশি দূরের দৃষ্টি স্থির রাখা যায় না, তাই আন্দাজে পথ চলতে লাগলেন প্রৌঢ়। কিছু দূর ওঠার পর হঠাৎ মনে হলো শ্মশানের দিক থেকে অস্পষ্ট একটা চিৎকার ভেসে এলো। প্রথমে ভেবেছিলেন ভুল শুনছেন, কিন্তু পরপর 2-3 বার শোনার পর বুঝলেন না, এ শোনার ভুল নয়। হাতঘড়ি বলছে রাত 8টা বাজে, কিন্তু হাকুচে অন্ধকারে মনে হলো নিশুতি রাত। ল্যাম্পপোস্টের ভুতুড়ে আলোগুলো নিষ্প্রভ হয়ে এসেছে। চক্রবর্তীর মনে হলো আলোগুলো না থাকলেই বরং বেশি ভালো হতো। আধা আলো আধা অন্ধকারে চোখে ঘোর লেগে যায়, বিভ্রম সৃষ্টি হয়। নুইয়ে পড়া গুল্মগুলো দেখে হঠাৎ হঠাৎ মনে হচ্ছে গাছপালার নিশ্ছিদ্র ছায়া ঘেরাটোপ ছেড়ে কে যেন নিঃশব্দে আলোর সীমান্তে এসে দাঁড়িয়েছে। গনগনে চোখে তার জিঘাংসা, মুখে কুটিল হাসি। দুটো রাস্তার সংযোগস্থলে এসে চক্রবর্তী দাঁড়িয়ে পড়লেন। বাঁদিকে এগোলে লোকালয়, আর ডান দিক থেকে 10 পা এগোলেই মহাশ্মশান। ঘাস গজিয়েছে বর্ষার জলপে। শ্মশানে ঢোকার মুখেই কয়েকটা বড় বড় মাদার গাছ, কালকুসুমদের ঝোপ রয়েছে চারিপাশে। এই নামমাত্র আলোতে ফুলগুলোর রং বোঝা যায় না। পাপড়িগুলো বৃষ্টির জলে সাড়া পেয়ে যেন ভয়ে কুঁকড়ে রয়েছে। এদিকটায় আসার পর কিন্তু চিৎকারটা আরেকবারের জন্য শোনা যায়নি, তাই চক্রবর্তী নির্বাপিত প্রায় চিতার দিকে এগিয়ে গেলেন। বৃষ্টির তোড়ে এখন চিতাটা পুরোটাই নিভে গিয়েছে। ঠিক তার নিচেই কলকল শব্দে বয়ে যাচ্ছে ভাগীরথী। চিতার আতপোড়া কাঠগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখে চক্রবর্তী খুব অবাক হলেন। এমনটা তো ছড়িয়ে পড়ার কথা নয়। হঠাৎই একটা অসম্ভব প্রশ্ন তার মাথায় এলো। সে প্রশ্নের উত্তর খোঁজার জন্য চক্রবর্তী কাঠের চুলার ভিতর দিকে দৃষ্টি ফেললেন। রাস্তার আলো এত দূরে এসে পৌঁছয় না, তবে যতটুকু দেখা যায় তাতেই চক্রবর্তীর হাত পা ঠান্ডা হয়ে এলো। আতপোড়া চিতা একেবারে শূন্য, তার মধ্যে কোনো মরদেহ নেই। এ কিভাবে সম্ভব? অজান্তেই শরীরে কেমন যেন শিহরণ খেলে গেল তার। পিছু ফিরতে গিয়ে কাদায় পিছলে পড়ে গেলেন চক্রবর্তী। সামনেই কালকুসুমদের ঝোপ, পড়ে গিয়ে কোমরে বেশ ব্যথা পেয়েছেন তিনি। মাটিতে ভর দিয়ে উঠতে গিয়ে তার চোখ পড়ল অন্ধকার ঝোপের দিকে। বৃষ্টির শব্দে বাকি সব শব্দ মুছে গিয়েছে, আর কালকুসুমদের হলুদ ফুলের দুটি গুচ্ছর মাঝখান দিয়ে দুটো চোখ তার দিকেই তাকিয়ে রয়েছে। প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠতে গিয়েও নিজেকে সামলে নিলেন চক্রবর্তী। কে ওখানে? কি, এ তো নিতাইয়ের মেয়ে আদুরি। কাদা মাটির ওপর উপর হয়ে পড়ে আছে মেয়েটা।
চক্রবর্তী তাড়াতাড়ি করে তার দিকে এগিয়ে গেলেন। মেয়েটা খাপছাড়া ভাবে হঠাৎ জড়ানো গলায় গড়গড় করে বলে উঠল, জেঠু একদম আসবে না এখানে, যাও, চলে যাও। চক্রবর্তী পিছিয়ে এলেন। মেয়েটার যা অবস্থা তাতে যখন তখন হার্ট ফেল করবে সে। কিন্তু ওকে ফেলে গ্রামে খবর দিতে গেলে মেয়েটা তো আবার ঠান্ডায় নিউমোনিয়া বাঁধিয়ে ফেলবে। তিনি দূর থেকে নরম গলায় বললেন, এই তো, তুই বাড়ি চল মা, তোর বাবা খুব কাঁদছে। আদুরি শুয়ে শুয়ে মুখ ওপর দিকে তুলল। না না, যাবো না। ও ও আসবে, ও মাংস খাওয়াবে। তুমি যাও জেঠু, তুমি যাও। তোমার তোমার ব্যাগে ভয় ভয়। চক্রবর্তী নিজের ব্যাগের দিকে তাকালেন। কাপড়ের থলি, ওপরে সুতো দিয়ে বোনা বাঘের ছবি। আহারে, মেয়েটা বাঘের ছবি দেখে ভয় পাচ্ছে। কোন শয়তান রুগ্ন মেয়েটাকে মাংস খাওয়ানোর লোভ দেখিয়ে শ্মশানে নিয়ে এসেছে তা জানতে পারলে তাকে নিজের হাতে মা ব্রহ্মময়ীর পায়ে বলি দিতেন তিনি। বাঘ আঁখা দিকটা উল্টো দিকে ঘুরিয়ে রেখে তিনি হাত বাড়ালেন আদুরির দিকে। আয় মা, আয় আমার সঙ্গে আয়। জল জল করে উঠল আদুরির চোখ। চক্রবর্তীকে অবাক করে দিয়ে চলন শক্তিহীন মেয়েটা উঠে দাঁড়ালো, এগিয়ে এলো ঝোপের ডালপালা ভেঙে। কাদা মাখা মোটা মোটা পায়ের গোড়ালি জড়িয়ে দুটো কেঁচো। গাটা কেমন যেন গুলিয়ে উঠল চক্রবর্তীর। এ কাদামাটির জায়গা থেকে মেয়েটাকে বার করে নিয়ে যেতে পারলে তিনি বাঁচেন। আয় মা, আয় আমার সঙ্গে আয়। বলেই চক্রবর্তী এগিয়ে গেলেন কংক্রিট বাঁধানো রাস্তার দিকে। পিছনে ভারী শরীরটা এগিয়ে আসার শব্দ শুনতে পেলেন তিনি। অদ্ভুত চলার ধরন, যেন দুটো শরীর এগিয়ে আসছে একসঙ্গে। চক্রবর্তীর মনে হলো আদুরির গলা থেকে একটা উল্লাসের গোঙানি বেরিয়ে আসছে। চট করে একবার মাথাটা ঘুরিয়ে দেখলেন, না না না, তেমন কিছুই নয়। মাথা নিচু করে মেয়েটা এমনি এগিয়ে আসছে। রুক্ষ চুলগুলো পড়ে আছে মুখের ওপরে। তিনি জিজ্ঞাসা করলেন, আরে তোকে কে ডেকে এনেছিল রে মাংস খাওয়ানোর কথা বলে? আদুরি মুখ তুলল না, অস্পষ্ট সুরে বলল, চিনি না তো, বলল মাংস আসবে শ্মশানে, তারপর আর দিলই না, নিয়ে ওইখানে চলে গেল। হাত দিয়ে শ্মশানের পিছনের উঁচু হয়ে থাকা বাঁশঝাড়টার দিকে দেখালো আদুরি। চক্রবর্তীর শিরদাঁড়াটা ঝনঝন করে উঠল প্রবল ঠান্ডায়। তিনি বিহ্বল হয়ে প্রশ্ন করলেন, নিয়ে ওইখানে চলে গেল মানে? কি নিয়ে গেল? আদুরি চড়ানো গলায় বলল, মাংস, পোড়া মাংস। টর্চ জ্বালিয়ে বাড়ির উঠোনে ঢুকতেই চক্রবর্তী লক্ষ্য করলেন পশ্চিমের ঘরের আলো নিভে গেল, আর সেই ঘরের পিছনের দরজা দিয়ে খুব আবছা একটা ছায়ামূর্তি বাড়ির পেছনের বেড়ার দিকে ছুটে চলে গেল। চোয়াল শক্ত করে বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে চক্রবর্তী উচ্চ কণ্ঠে ডাকলেন, সাধনা, সাধনা, একবার বেরিয়ে এসো তো। কই গো, বাইরে এসো একবার। কিন্তু কেউ সাড়া দিল না। চক্রবর্তীর আরও বার কয়েক ডাকার পর পশ্চিমের ঘরের দরজা খুলে পুত্রবধূ বেরিয়ে এলো। তার চালচলনে একটা ত্রস্ত ভাব লক্ষ্য করলেন চক্রবর্তী। তীব্র স্বরে তিনি জিজ্ঞাসা করলেন, এই যে মিলি, তোমার মা কোথায়? মাথা নিচু করে মিলি বলল, মা ঘুমোচ্ছেন।
মানে ওষুধ খেয়ে শুয়েছে নাকি? মিলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চক্রবর্তী উঠে বললেন, কি হলো, কি উত্তর দিচ্ছ না যে? হ্যাঁ, মায়ের ব্যথাটা বেড়েছিল তো, তাই আমি ওষুধটা দিয়েছি। চক্রবর্তী খুব ভালো করে মিলিকে লক্ষ্য করছিলেন। চোখের কাজল লেপটে গিয়েছে, সিঁদুরের টিপটা ঠিক মাঝামাঝি নয়, একপাশে সরে গিয়েছে, ঠিক যেন অন্ধকারে আয়না ছাড়া তাড়াহুড়ো করে পড়াটি। প্রচণ্ড রাগে কিছু একটা বলে উঠতে যাচ্ছিলেন চক্রবর্তী। এমন সময় বৃষ্টির শব্দের মধ্যেই পিছন থেকে ভেসে এলো আদুরির গলা। ও জেঠু, মাংস? মিলি ভয়ে আর্তনাদ করে চেঁচিয়ে উঠল, ওটা ওটা কে বাবা? আপনার পিছনে ও কে? চক্রবর্তীর মনের মধ্যে একটা ক্ষুড়ো আনন্দ ফুটে উঠল। আদুরির হাত ধরে মিলির সামনে এসে দাঁড় করালেন তিনি। তারপর চিবিয়ে চিবিয়ে বললেন, আদুরি, তুমি স্নান করে বৌদিদির ঘরে শো আজ রাতটুকু। আজ তো বাজার বন্ধ, কাল রাতে বরং তোমাকে মাংস এনে খাওয়াবো, কেমন? যাও। মিলি আর্তনাদ করে উঠল, এ কি বলছেন বাবা? না না, ও মানে আদুরি, আপনি বুঝতে পারছেন না, একটা বাইরের মেয়ে আমার ঘরে। চক্রবর্তী বিবেকের ওপর শেষ পাথরটা চাপিয়ে বললেন, বাইরের মেয়েতে অসুবিধে, তা বাইরের লোকে অসুবিধে নেই, তাই না? মিলি বিস্ফারিত চোখে কিছুক্ষণ চক্রবর্তীর দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, তবে কি তার কথা সব জেনে গেছে? তারপর নিজের ঘরে ঢুকে গেল সে। আদুরিকে স্নানঘরটা দেখিয়ে দিয়ে চক্রবর্তী গোয়াল ঘরের দিকে যাবেন ঠিক করলেন। পা ভাঙা গরুটাকে অনেকক্ষণ দেখা হয়নি। ভিতর থেকে ঘুমন্ত সাধনার শিয়র থেকে টর্চটা নিয়ে গোয়াল ঘরের দিকে এগিয়ে গেলেন চক্রবর্তী। আলো জেলে গোয়াল ঘরে ঢুকেই তার হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে চলে এলো। গরুটা পা ছড়িয়ে শুয়ে আছে, আর তার ঠিক বাঁট কামড়ে পড়ে আছে একটা ধূসর রঙের বিরাট সাপ। মাঝে মাঝে সরু লেজটা নড়ে নড়ে উঠছে সরীসৃপটার। চক্রবর্তী চিৎকার করে উঠলেন, তবে রে বেটা! দরজার পাশেই একটা মোটা পাঁচন বাড়ি রাখা ছিল, সেটা হাতে নিয়ে সাপটার মাথা লক্ষ্য করে পাগলের মতো চালাতে লাগলেন তিনি। তারপর ঘটে যাওয়া নানান ঘটনা প্রবাহের ফলে তার মাথার আর ঠিক থাকলো না। কিছুক্ষণ পর সাপটা নেতিয়ে পড়ল। হু হু করে বৃষ্টি ছিটিয়ে ছুটে এলো এক ঝলক ঝোড়ো হাওয়া। প্রবল আতঙ্কের সঙ্গে চক্রবর্তী লক্ষ্য করলেন পাঁচনের আঘাতে গরুর বাঁট ফেটে গলগল করে রক্ত বেরিয়ে আসছে। মাথা ঘুরে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিলেন তিনি। ত্রয়োদশীর রাতে এ ঘোর মহাপাপ মা ব্রহ্মময়ী তার হাত দিয়ে কেন ঘটালেন? ভাবতে ভাবতে স্খলিত পদে গোয়ালঘর থেকে বেরিয়ে এলেন চক্রবর্তী। ছমছম করে ঝরে পড়ছে অবিশ্রান্ত বৃষ্টি। এই বৃষ্টির যেন কোনো শেষ নেই। সমগ্র চরাচর ডুবিয়ে তবেই যেন এই প্রলয়ঙ্কর ধারাপাতের পরিসমাপ্তি ঘটবে। টলতে টলতে নিজের ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে দিলেন হরিহর চক্রবর্তী। সাধনার শিয়রে রাখা কাঁচের গ্লাস, তার পাশে ঘুমের ওষুধের টিনফয়েলটা পড়ে রয়েছে। তা থেকে গত দুদিনে 2টো ওষুধ খেয়েছে সাধনা, তার মানে আরো 8টা ট্যাবলেট থাকার কথা। কিন্তু এ কি? বুকে হাত দিয়ে বসে পড়লেন চক্রবর্তী, আর মাত্র 2টো ট্যাবলেট পড়ে রয়েছে। গ্লাসের নিচে সাদা সাদা গুঁড়ো লেগে রয়েছে। তার মানে সাধনা, এই সাধনা, কি হলো তোমার? ও সাধনা,
উঠছে না কেন? সাধনা, চক্রবর্তী মেঝের ওপরে শুয়ে পড়লেন। পায়ের আঘাতে থলে থেকে মেঝের ওপরে ছিটকে পড়ল রক্তচন্দন, সিঁদুর, ধূপকাঠি, ধুনো। আর ঘরের উজ্জ্বল আলোটা ঠিক তখনই কয়েকবার দপদপ করে উঠে একেবারে নিভে গেল। স্যাঁতস্যাঁতে মেঝের ওপর মুখ দিয়ে পড়েছিলেন চক্রবর্তী। এক ফোঁটা জল চোখ ফেটে বেরিয়ে এল না। শোনা গেল না একদম দীর্ঘশ্বাসও, শুধু চড়াচড় জুড়ে ঝমঝম বৃষ্টির শব্দ। ভয় পাওয়া কুকুর বেড়াল পাশে হঠাৎ হঠাৎ কোকিয়ে উঠছে। উঠোনে জমে থাকা বৃষ্টির জলে ছপ ছপ শব্দ তুলে ছুটে যেতে যেতে কোনো লঘু শরীর যেন থমকে দাঁড়ায়, আবার ছুটে হারিয়ে যায় অন্ধকারে। মেঝেতে মিশেছিলেন চক্রবর্তী। ভাবছিলেন এমন ঘোরের মধ্যেই তার মৃত্যু চলে আসে না কেন? তার বেঁচে থাকার তো আর কোনো কারণ অবশিষ্ট রইল না। সহধর্মিণীকে বিষ খাইয়ে মেরেছে দুশ্চরিত্রা পুত্রবধূ। ব্রাহ্মণের ছেলে হয়ে নিজের হাতে গো হত্যা করেছেন। এই জীবন আজ রাতেই ধ্বংস হয়ে যাক, তার একেবারে শেষ হয়ে যাক। হঠাৎ চক্রবর্তীর সমস্ত রাগ গিয়ে পড়ল উঠোনের বিপরীত প্রান্তে অন্ধকারে ডুবে থাকা কালী মূর্তিটার ওপর। আগুনের মতো গরম হয়ে উঠল তার সারা দেহ। কাঁপতে কাঁপতে উঠে পড়লেন মেঝে থেকে। টলতে টলতে ঘরের বাইরে এলেন। বারান্দার একপাশে একটা কোদাল রাখা ছিল, সেটা হাতে নিয়ে তিনি উঠোনে নামলেন। গোড়ালি ডুবে গেল জলে। পিচ্ছিল উঠোন পার হয়ে ওপাশের টিন দিয়ে বাঁধানো ঘরটার দিকে এগিয়ে চললেন তিনি। যাকে তিনি সারা জীবন পুজো করে এসেছেন, ব্রহ্মময়ের সেই মৃন্ময়ী মূর্তি তিনি আজ নিজের হাতে ভেঙে টুকরো টুকরো করে দেবেন। কিন্তু দুর্বল শরীরে কিছু দূর যাওয়ার পরেই তার মাথাটা ঘুরে উঠল। টাল সামলাতে না পেরে উঠোনের কাদা জলের মধ্যেই তিনি শুয়ে পড়লেন। আবার যেন এক ঘোরের মধ্যে চলে গেলেন তিনি। দুঃস্বপ্ন, যেন কোনো ভয়ানক দুঃস্বপ্ন এটা। অনেকক্ষণ এইভাবে শুয়ে থাকার পর এক সময় তার মনে হলো বাড়ির রাস্তার সামনে কয়েকজন এগিয়ে আসছে। টর্চের আলোগুলো দুলছে, আর সেই আলোর রশ্মি চোখে এসে পড়তেই চক্রবর্তীর দুর্বল ভাবটা কেটে গেল। আলোগুলো এগিয়ে এলে সামনের মানুষটিকে চেনা গেল। নিতাই। সে বিস্ফারিত চোখে চক্রবর্তীর দিকে তাকিয়ে বলল, এ কি হয়েছে ঠাকুরমশাই? আপনার এই অবস্থা কে করলে? চক্রবর্তী উঠে বসলেন। হাত দুটো ঝুলে পড়ল তার। অসম্ভব ভাঙা গলায় তিনি বললেন, বৌমার ঘরে তোমার মেয়ে আছে নিতাই, চাইলে নিয়ে যেতে পারো, নয়তো কাল সকালে বাদলা কমলে। কার কথা বলছেন ঠাকুরমশাই? আমার মেয়ে তো বাড়িতেই। তার মায়ের সঙ্গে অভিমান করে চৌকির নিচে লুকিয়েছিল। আর আপনাকে তো সে কথা বলতেই এত রাতে এখানে আসা। কিন্তু চক্রবর্তী প্রচন্ড রাগে চিৎকার করে উঠলেন, পাগল না গুলিখোর? কোনটা প্রমাণ করতে চাইছো আমাকে? হ্যাঁ, এরপর বলবে ওই গোয়াল ঘরে গরুটাকে, শোবার ঘরের সাধনাকে আমি খুন করেছি। আর বৌমার ঘরে? হ্যাঁ গো নিতাই, বৌমার ঘরেও কে? তবে আমি কাকে নিয়ে এলাম শ্মশান থেকে? তিনি ঊর্ধ্বশ্বাসে ছুটলেন মিলির ঘরের উদ্দেশ্যে। তার পিছনে ছুটল নিতাই ও বাকি লোকগুলো। দরজা ভেতর থেকে বন্ধ। চক্রবর্তী দরজায় উন্মাদের মতো পদাঘাত করতে লাগলেন আর চিৎকার করতে লাগলেন, ঘরের ভেতর যেই থাকিস না কেন, দরজা খোল, দরজা খোল বলছি। আমি ব্রহ্মচারী পূজারী, এক টাকে ছাড়া কাউকে ডরাই না। ও নিতাই,
হাঁ করে দেখছো কি? ভেঙে ফেলো দরজা, এক্ষুনি ভাঙো ভাঙো। উপর্যুপরি পদাঘাতে কাঠের দরজা ভেঙে গেল। নিতাইয়ের হাত থেকে টর্চটা কেড়ে নিয়ে চক্রবর্তী সবার আগে ঘরে ঢুকে গেলেন। সারা ঘরের দেওয়াল মেঝে ঘুরে টর্চের আলো বিছানার ওপরে থিতু হলো। চক্রবর্তী চাপা একটা আর্তনাদ করে পিছু হটতে হটতে পড়ে গেলেন। ও মাগো! নিতাই এগিয়ে এসে তার হাত থেকে টর্চটা নিয়ে বিছানার উপরে ফেলল। দেখতে পেল বিছানা ভেসে যাচ্ছে তাজা টকটকে রক্তে। মিলির মাথাটা পিঠের দিকে সম্পূর্ণ মুচড়ে ঘুরিয়ে রাখা, বিস্ফারিত চোখ দুটো সম্পূর্ণ খোলা, পেটের কাছে একগাদা নাড়ি ভুঁড়ি স্তূপীকৃত হয়ে রয়েছে, আর সারা দেহ থেকে খুবলে খুবলে মাংস তুলে নেওয়া হয়েছে। নিতাই মাথা ঘুরে পড়ে গেল মেঝের ওপর। চক্রবর্তীর চোখ পড়ল ঘরের পেছনের দরজার দিকে। একটা কালো স্থূলাকৃতি মূর্তি থপথপ করে পা ফেলে এগিয়ে যাচ্ছে পশ্চিমের বেড়ার দিকে। চক্রবর্তী থরথর করে কেঁপে উঠেই অজ্ঞান হয়ে গেলেন। বাকিরা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। হরিহর চক্রবর্তীকে 60 দিনের কাস্টাডিতে পাঠিয়ে স্টেশন ইন্সপেক্টর শশীভূষণ সামন্ত কেতুগ্রাম থানায় ফিরছিলেন। কনস্টেবল হরেরাম নিচু গলায় তাকে বলল, স্যার, কেসটা কিরকম ওপেন অ্যান্ড শার্ট টাইপের হয়ে গেল না? শশীভূষণ ধমকে উঠলেন, কেন? আমার হয়রানি হলো না বলে কি তোমার অম্বলে বুক জ্বালা ধরেছে? তা তোমার ব্যাখ্যাটা শুনি। না না স্যার, সবই ঠিক আছে। বউ খুন, পোষা জন্তু খুন মানা যায়, কিন্তু কালী মূর্তি ভাঙা, তারপর ওই ছেলের বউকে এমন কামড়ে খাওয়া, আপনার কিছু খটকা লাগেনি? সবচেয়ে বড় কথা, লোকটার কিন্তু কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। লোকটাকে অ্যারেস্ট করবার সময় ওর কাপড়ে হাঁটুতে ভাগীরথীর এঁটেল মাটি দেখেছি আমি স্যার। শশীভূষণ মরা চোখে হরেরামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খেয়েছে? শার্লক হোমসের প্রেতের সাথে কাল ওঠা বসা চলেছে নাকি? হরেরাম কাছে এসে বলল, চক্রবর্তীর বাড়ির দিক থেকে গোটা গ্রামেই কিন্তু বালি মাটি, একমাত্র শ্মশানের দিকে এঁটেল মাটি। শশীভূষণ কিছু একটা বলতে গিয়েও থমকে গেলেন। হরেরাম বলে চলল, আমি এই অঞ্চলের লোক স্যার। একসময় উদ্দারণপুরের দেওয়ান ছিলেন উদ্দারণ দত্ত, তার নামে উদ্দারণ নাম। শোনা যায় তার মৃতদেহের সৎকার হয়নি, তাই কৃষ্ণা ত্রয়োদশী থেকে অমাবস্যা এই 3 দিন তিনি শুনেছি ফিরে আসেন, আর মহা শ্মশান ভূমি ও সংলগ্ন গ্রামে কাউকে অরক্ষিত দুর্বল অবস্থায় পেলে সে প্রেত হয়ে সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করে দেয়। চুপ করো। উদাহরণ দত্তের কথা আমিও পড়েছি। তার মৃতদেহের সৎকার স্বয়ং বলরাম করেছিলেন, এবং সেই কারণেই উদ্ধারণের 14 পুরুষ নিত্যানন্দের অনুগামী। এসব কথা বলো না হরেরাম, নবদ্বীপ শান্তিপুরের বৈষ্ণবরা কেতুগ্রাম থানা জ্বালিয়ে দেবে। হরেরাম মুচকি হাসল, বেশ বেশ, স্বয়ং বলরাম যখন সৎকার করেছেন তখন আর কোনো যুক্তি থাকতে পারে? আর সম্পূর্ণ পরিবারই যদি ধ্বংস হবে, হরিহর চক্রবর্তীর একমাত্র ছেলে তো শুনলাম ওই কি দুবাই টুবাই না কোথায় থাকে, তার তো কিছু হলো না। কি জানি স্যার, অমনটাই নাকি হয় বলে শুনেছিলাম, হয়তো। হরেরাম চুপ করে গেল। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে পথের দুপাশে। ঘন গাছপালার ফাঁকে অজয়ের খোলা জল দেখা যায়। শশীভূষণের ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে শশীভূষণের ভ্রু কুঁচকে গেল। হোম ডিপার্টমেন্টের ফোন। হ্যালো ম্যাম। ইয়েস ম্যাম, শিওর ম্যাম বলে শশীভূষণ ফোনটা পকেটে রেখে দিলেন। হরেরাম জানতে চাইল, কি হলো? ও স্যার, ফ্যাকাশে মেরে গেলেন কেন?
শশীভূষণ ভয়ার্ত গলায় বললেন, দমদম এয়ারপোর্ট থেকে পুলিশ একটা ইনফো ভেরিফাই করতে বলেছে। হরপ্রসাদ চক্রবর্তী নামে কারোর কেতুগ্রাম থানার আন্ডারে রেসিডেন্স কিনা। কেন স্যার? গত রাতে দমদম এয়ারপোর্টে চেক আউট করবার সময় আকস্মিক হৃদযন্ত্র বিকল হয়ে মারা পড়েছে বেটা। আর কি স্যার? ছোড়ার বাপের নাম হরিহর চক্রবর্তী, গ্রাম উদ্ধারণপুর। আজ এই পর্যন্তই। আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল এসো গল্প করিকে ওই লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্প আসছে খুব শীঘ্র। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।